আমেরিকার পিচঢালা রাস্তায় গাড়ি ড্রাইভ করছে আদিয়ান। তার পাশে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে মেঘ। আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। যত সময় তত বৃষ্টির পরিমাণ বাড়ছে। বাতাসের বেগও তীব্র হচ্ছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর শব্দ শোনা যাচ্ছে। এমন বৈরী আবহাওয়ার গাড়ি ড্রাইভ করা নিরাপদ না। তাছাড়া তারা এখন যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে তা জঙ্গলের রাস্তা। গাড়ির উপরে বা আশেপাশে বিশাল বড় গাছ রয়েছে। বাতাসের তীব্র যদি গাছ ভেঙে গাড়ির উপর পড়ে যখন খুব বড় বিপদে পড়বে তারা। আদিয়ান তা চিন্তা মাঝে লুকিং গ্লাসে একবার মেঘের দিকে তাকায়। মেঘ তার চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কিনা তা বোঝা গেল না। আদিয়ান মেঘকে ডাকতে গিয়েও আর ডাকল না। মেঘের ঘুমন্ত মুখ দেখে তাকে বিরক্ত করতে ইচ্ছা করল না তার। বাহিরে জানলা দিয়ে বৃষ্টির বিন্দু বিন্দু পানি এসে পড়ছে মেঘের সারা মুখে। মেঘের মুখের উপর পানি পড়ায় মেঘ চোখ মুখ কুঁচকে ফেলে। আদিয়ান হয়তো তা দেখে সে মৃত হেসে গাড়ির জানলার কাজ বন্ধ করে দেয়। আদিয়ান আবার গাড়ি ড্রাইভ করার উপর মনোযোগ দেয়। প্রায় ৩০ মিনিট পর মেঘ এখন ঘুমিয়ে আছে। বৃষ্টির শব্দ তার কানে পৌঁছায় না। তবে হঠাৎ তার ঘুমের মধ্যে আদিয়ানের ডাক শুনতে পায়। আদিয়ানের কণ্ঠ শুনে মেঘ বিরক্ত নিয়ে চোখ খুলে তাকায়। আদিয়ান বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ ঘুম থেকে ওঠো, বাহিরে অনেক বৃষ্টি পড়ছে। গাড়িতে থাকা এখন নিরাপদ নয়। যে কোনো সময় তীব্র বাতাসে গাছ ভেঙে গাড়ির উপরে পড়তে পারে। আদিয়ানের কথা শুনে মেঘ দ্রুত সিট থেকে উঠে বসে। গাড়ির জানলা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে বাইরে বৃষ্টি আর বাতাস তীব্রতা ক্রম বৃষ্টি পাচ্ছে। মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। আদিয়ানের চিন্তার কারণ এখন সে বুঝতে পারছে। সত্যি বাইরে যাওয়া অবস্থা যে কোনো সময় গাছ বা অন্য কিছু উগড়ে গাড়িতে পড়তে পারে। এই অবস্থায় গাড়িতে থাকা নিরাপদ নয়। মেঘ বলে, কিন্তু এখন গাড়ি থেকে বের হয়ে কোথায় যাব আমরা? আশেপাশে বাড়িঘর, মানুষজন কিছুই তো দেখছি না। আদিয়ানের মেঘে হাতের ইশারা দিয়ে দূরে থাকা এক স্টেশনের দিকে। স্টেশনটা কোনো রেলগাড়ি নয়, বরং বাসের রাস্তা দিয়ে যদি কোনো বাস যায় তবে হয়তো এখানে থামে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে, বা জঙ্গলে থাকা কাঠুরে বা গ্রামীণ জনগণ শহরে যাওয়ার জন্য এই স্টেশন ব্যবহার করে থাকে। আমেরিকার মতো উন্নত দেশে এইটুকু সুবিধা থাকা অবাক কিছু নয়। তবে স্টেশনটা অল্প দূরে। এই বৃষ্টির মধ্যে যদি সেখানে যেতে চাই তবে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। মেঘ একবার ফিরে তাকায় আদিয়ানের দিকে। মেঘ বলে উঠে, স্টেশনে যেতে যেতে যদি বৃষ্টির পানি দিয়ে ভিজে যায় আর স্টেশন যাওয়ার কি সত্যি নিরাপদ হবে? এর চেয়ে কি গাড়িতে বসে থাকা বেটার না? আদিয়ান মেঘের কথায় সম্মতি দেয় না, কারণ সে জানে আমেরিকার ঝড় বৃষ্টি ঠিক কতটা ভয়ানক হতে পারে। গাড়িতে থাকা নিরাপদ হবে না। তবে বৃষ্টির মধ্যে ভিজে যাওয়ার সম্ভাবনা কথা মনে হতেই সে গাড়ির ব্যাক সিটের নিচ থেকে একটা ছাতা বের করে। আদিয়ান বলে, এই ছাতা দিয়ে বাহিরে বের হলে আমরা ভিজবো না বৃষ্টির পানিতে। এখন চলুন মেঘ। দ্রুত গাড়ি থেকে বের হওয়া লাগবে। আদিয়ান প্রথমে তার পাশের দরজা খুলে বেরিয়ে আসে। এরপর মেঘের কাছে এগিয়ে আসে। মেঘ দরজা খুলে আদিয়ানের ছাতার মাঝে ঢুকে পড়ে। বৃষ্টি তীব্র বাতাসে তাদের ছাতা টিকে থাকতে পারছে না। তবে আদিয়ান খুব শক্ত করে ছাতা ধরে রাখে। দুজন মানুষের জন্য এই ছোট্ট ছাতার জায়গা খুব সংকীর্ণ। আদিয়ান ছাতার বেশিরভাগ অংশ মেঘের উপর রাখে যাতে মেঘ ভিজে না যায়। তবে তার প্রায় সম্পূর্ণ শরীর ছাতার বাইরে, শুধু মাথা নিচু করে ছাতার ভিতরে রাখে। মেঘ হয়তো বিষয়টা খেয়াল করে মেঘ সর হয়ে আদিয়ানের নিকটে যায়। তাদের দুজনে মাঝে থাকা দূরত্ব কমায়। আদিয়ান যথেষ্ট লম্বা, মেঘ তার তুলনায় একটু খাটো। মেঘ আদিয়ানের হাত তার কাঁধে রাখে যাতে ছাতা উঁচু করে ধরতে সমস্যা না হয়। কিন্তু আদিয়ান হয়তো মেঘের এমন করে তার কাছে আসার কারণ
বোধগম্য হলো না। আদিয়ান মনে করে মেঘ হয়তো বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার কারণে তার কাছে এগিয়ে আসছে। আদিয়ান দূরে চলে যায় মেঘের থেকে, যার ফলে তার সম্পূর্ণ শরীর ছাতার বাইরে রাখে। মেঘ আদিয়ানের এমন ব্যবহার দেখে তার রাগ হয়, কিন্তু আদিয়ান তার জন্য ভিজে যাচ্ছে কথাটা ভেবে মেঘ বাধ্য হয়ে বলে উঠে, আদিয়ান স্যার, ছাতার ভিতরে আসুন, আপনি বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছেন। ভারী বর্ষণের শব্দের মাঝেও মেঘের বলা কথাটা হয়তো আদিয়ান শুনতে পায়। মেঘের তার কাছে এগিয়ে আসার কারণ এখন স্পষ্ট হয় আদিয়ানের কাছে। আদিয়ান দেরি না করে সে ছাতার মাঝে ঢুকে পড়ে। আদিয়ান আর মেঘ খুব কাছাকাছি অবস্থান করছে এখন। এক ছাতার মাঝে দুজন মানুষ, আর বাহিরে মুষলধারে বৃষ্টি। মেঘ ছোট ছোট পা ফেলে বৃষ্টির পানির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। তার আর মাথার উপর ছাতা ধরে রেখেছে আদিয়ান। মেঘ এত কাছে থাকায় আদিয়ানের হার্টবিট বেড়ে যায়। মেঘের মাথা আদিয়ানের বুকের কাছে ছিল, যার ফলে সে তার হার্টবিট শুনতে পায়। মেঘ আনমনে হেসে ওঠে। মেঘ আর আদিয়ান বর্তমানে স্টেশনের ভিতরে অবস্থান করছে। স্টেশনের দেয়াল গড়িয়ে ঝমঝম করে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। চারপাশে বাতাসের তীব্রতার শব্দ শোনা যাচ্ছে। হয়তো জঙ্গলের কিছু গাছ উড়ে পড়েছে। মেঘের এই বৈরী আবহাওয়াকে ভীষণ ভয় করছে। আমেরিকার ঝড় তুফান টর্নেডো হয় তা দেখে জানতো, কিন্তু আজ প্রথম দেখলো বৃষ্টি আর বাতাস দেখে মনে হচ্ছে এখন ঘূর্ণিঝড় হচ্ছে। মেঘ আর মনের ভয় দূর করে ধাতস্থ হয়। স্টেশনের মাঝে যাত্রীর বসার জন্য টুল রয়েছে। মেঘ সেখানে বসে যায়। বৃষ্টি না থামা অবধি তাদের এখানেই বসে অপেক্ষা করতে হবে। আভিয়া আর কারানের গাড়ি তাদের একটু আগেই রওনা দিয়েছিল। তারা কি বাসায় পৌঁছে গেছে, না বৃষ্টির মধ্যে কোথাও আটকে রয়েছে? মেঘের ফোনও গাড়িতে রেখে এসেছে। ফোন করেও কিছু জানা যাবে না এখন। আর বাহিরে যে বৃষ্টি, আর তার মধ্যে তারা এখন জঙ্গলে অবস্থান করছে, এখানে নেটওয়ার্ক আসবে না। তবে আবিহার সাথে যেহেতু কারান ভাই আছে আর ড্রাইভার আছে, তবে কোনো সমস্যা হবে না। অন্যদিকে আদিয়ান স্টেশনের বারান্দায় দাঁড়িয়ে আছে। মেঘ তার থেকে একটু দূরে বসে আছে। আদিয়ান একবার মেঘের দিকে তাকায়, মেঘ ভয় পেয়েছে কিনা তা দেখতে। তবে মেঘকে শান্ত হয়ে বসে থাকতে দেখে তার চিন্তা দূর হয়। আদিয়ান বাইরে বৃষ্টির দিকে এক মনে তাকিয়ে আছে। মেঘ তাকায় আদিয়ানের দিকে। তার পরনে রয়েছে একটা কালো জ্যাকেট আর সাদা শার্ট বৃষ্টির পানিতে ভিজে তার শরীরের সাথে লেপ্টে আছে। মাথার পরিপাটি করা চুল বেয়ে বৃষ্টির পানি টপ টপ করে পড়ছে। অষ্টদশী মনের কন্যা মেঘ মুগ্ধ দৃষ্টিতে আদিয়ানের দিকে তাকিয়ে থাকে। তার চোখ জোড়া এখন তার প্রাণপ্রিয় পুরুষের উপর সীমাবদ্ধ। হয়তো সে নতুন করে আবার তার প্রেমে পড়ে গিয়েছে। আদিয়ানের শরীর প্রায় সম্পূর্ণ অংশ ভিজে গেছে। তার শরীর বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। আদিয়ান তার মাথার চুলে হাত দিয়ে সেখান থেকে পানি ঝরানোর চেষ্টা করে। আদিয়ানের চুল বেয়ে গড়িয়ে পড়া পানি তার নাক বেয়ে যখন ঠোঁটে গড়িয়ে পড়ে, তখন মেঘ শুকনো ঢোক গিলে। তবুও সে অপলক দৃষ্টিতে আদিয়ানের দিকে তাকিয়ে থাকে। আদিয়ানের পরনে ভিজা শার্ট শরীরের সাথে লেপ্টে থাকায় তার বুকের পরম দৃশ্যমান, যা দেখে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয়। এরপর নিজের বেহায়া মনকে শতখানিক গালি দেয়। এমন নির্লজ্জর মতো কোনো পুরুষকে দেখতে তার লজ্জা করে না মেঘ। তবে আদিয়ানের জিম করা বডি, হাতের মাসল দিকে তাকিয়ে তা বোঝা যায়। তার ডক্টর হয়ে অবশ্যই ফিটনেস মেনটেন করে চলে। কিন্তু মেঘের শরীর খুব হালকা। আদিয়ানের শরীরের অর্ধেক শক্তিও তার মধ্যে নেই। কিছুক্ষণ পর বৃষ্টির বেগ কমে আসে। বাহিরে এখন বাতাসের তীব্রতা নাই, তবে বৃষ্টির টুপটাপ ফোঁটা
গড়িয়ে পড়ছে। মেঘ আর আদিয়ানের দীর্ঘ সময় অপেক্ষা করার পর বৃষ্টি কমতে শুরু করে। চারপাশ অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির কারণে দিনের আলো আবছা হয়ে গেছে। গুটগুট অন্ধকারে থমকে এখন মেঘের ভয় করছে। মেঘের টোলে বসে থাকতে বিরক্ত লাগছে, তাই সে উঠে দাঁড়ায়। আদিয়ানের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির পানি স্টেশনের চাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘ বৃষ্টির পানিতে হাত দিয়ে খেলতে থাকে। আদিয়ান এখন একমনে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার পাশে যে মেঘ দাঁড়িয়ে আছে সে খেয়াল করেনি। আদিয়ানের এমন বেখালি ভাবে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘ মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে এক হাতে থাকা বৃষ্টির পানি ছিটিয়ে দেয় আদিয়ানের মুখে। হঠাৎ করে বৃষ্টির পানি মুখে এসে পড়ায় আদিয়ান চোখ মুখ কুঁচকে ফেলে। আদিয়ানের এমন রিয়াকশন দেখে মেঘ খিলখিল করে হেসে উঠে। আদিয়ান ইচ্ছা ছিল মেঘকে বকা দেওয়ার, কিন্তু মেঘের মুখের ভুবন ভুলানো হাসি দেখে তার বিরক্তি আর রাগ মুহূর্তের মধ্যে কমে যায়। তবু আদিয়ান মেঘকে বলে, মেঘ মেঘ হয়তো আদিয়ানের বারণ শুনে না। সে আবার তাকে বিরক্ত করার উদ্দেশ্যে তার মুখে পানি ছুঁড়ে দেয়। আদিয়ানের রাগী দৃষ্টিতে মেঘের দিকে তাকায়, তবে মেঘ বাচ্চাদের মতো মুখ ভেচকিয়ে দেয়। এরপর আবারও পানি ছুঁড়ে দেয় আদিয়ানের মুখে। আদিয়ানের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে মেঘ, তবে সে মেঘকে বকা দেয় না, শুধু বলে উঠে, দাঁড়াও মেঘ, এখন আমার ট্রেন। আদিয়ান তার হাত বাড়িয়ে দেয় বৃষ্টির পানির দিকে। এরপর সে তার হাতে পানি নিয়ে মেঘের দিকে ছুঁড়ে মারে। আদিয়ান পানি ছুঁড়তে দেখে মেঘও তার দিকে পানি ছুঁড়ে দেয়। তারা একে অপরকে এতক্ষণ পানি ছুঁড়ে যতক্ষণ না তারা সম্পূর্ণ ভিজে টায়ার্ড হয়ে যায়। আদিয়ান আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠে। মেঘ আর আদিয়ানের খুনসুটির মধ্যে দিয়ে বৃষ্টি ভেজা সময়টা কেটে যায়। মেঘ হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিয়ে আর আদিয়ান তার দিকে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তার প্রশাসনীর দিকে তাকিয়ে আছে। আকাশ থেকে মেঘের বর্ষণ হওয়ার শব্দ হয়ে গেছে, তবুও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আদিয়ান আর মেঘের এখন বাড়ি যাওয়া উচিত। রাত প্রায় হয়ে এসেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। জঙ্গলে এত রাত অবধি অবস্থান করা ঠিক হবে না। আদিয়ান বলে, মেঘ এখন চলো, বাড়ি ফিরে যাওয়া যাক। বৃষ্টি শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে যাওয়ার কথা শুনে মেঘের মুখের হাসি বিলীন হয়ে যায়। আদিয়ানের সাথে স্টেশনে বসে থাকতে, একসাথে সময় কাটাতে তার বেশ ভালো লাগছিল। বৃষ্টির ঝিরিঝিরি শব্দ আর প্রিয় মানুষের সঙ্গ মেঘ উপভোগ করছিল। কিন্তু এখন সত্যি বাড়ি ফিরে যাওয়া উচিত। মেঘ আদিয়ানের কথা সম্মতি দিয়ে বলে, চলুন। মেঘ, তুমি এখানে বসো, আমি গাড়ি নিয়ে আসছি। আর গাড়ির কাছে গিয়ে দেখি ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ওকে। আদিয়ান মেঘকে স্টেশনে রেখে গাড়ির কাছে যায়। ঝড়ের কারণে তাদের গাড়ির উপর গাছ ভেঙে পড়েনি, তবে কিছু পাতা আর আবর্জনা এসে পড়েছে। আদিয়ান তা হাত দিয়ে পরিষ্কার করে নেয়। এরপর গাড়ির দরজা খুলে ভিতরে যায়। পকেট থেকে চাবি বের করে গাড়ির স্টার্ট দেয়। গাড়ি ড্রাইভ করে মেঘের কাছে নিয়ে আসে, তবে গাড়ি একটু দূরে রয়েছে। আদিয়ান মেঘকে ডাক দিয়ে বলে উঠে। আদিয়ানের কথা মতো মেঘ স্টেশন থেকে ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যায় গাড়ির কাছে। তবে মেঘের কাছে এই ঝিরিঝিরি বৃষ্টি আর মৃদু বাতাস খুব ভালো লাগছিল। মেঘ তার মাথা থেকে ছাতা একটু সরায়, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটু ভেজে, এরপর আবার মাথায় উপরে ছাতা রাখে, আবার সরিয়ে নেয়। মেঘের এমন বাচ্চামি কাণ্ড আদিয়ান গাড়ির সিটে বসে দেখতে থাকে। মেঘ যখন নুপুর পায়ে আদিয়ানের কাছে এগিয়ে আসে, তখন কিছু মুহূর্তের জন্য আদিয়ানের সমগ্র পৃথিবী থমকে যায়। মেঘের উপর তার দৃষ্টি সীমাবদ্ধ থাকে। সে এমন গম্ভীর নয়নে মেঘের দিকে তাকিয়েছিল যে কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস ছাড়তে ভুলে যায়। মেঘ বৃষ্টি সরিলে আদিয়ানের দিকে এগিয়ে আসে। তখন আদিয়ান অপর মনে বলে উঠে, সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হয় ফোটে কমলিনী, আজ ভিজে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী।
রিমঝিম এ ধারে চায় মন হারাতে। মেঘ যখন গাড়ির জানলার কাছে নক করে তখন হুঁশ হয় আদিয়ানের। সে দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘ বলে, আদিয়ান স্যার, দরজা খুলুন। মেঘের কণ্ঠ শুনে আদিয়ান দ্রুত দরজা নক খুলে দেয়। মেঘ ছাতা বন্ধ করে পিছনের সিটে রাখে। আদিয়ান মেঘের দিকে তাকায়, তবে তার চোখ যায় মেঘের ভিজা শরীরের দিকে। মেঘের পরনে সুতি শাড়ি ছিল, যা বৃষ্টিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সুতি শাড়ি পাতলা হওয়ায় মেঘের শরীরের প্রায় প্রতি ভাঁজ স্পষ্ট। মেঘের ভিজা শাড়ির নিচে উন্মুক্ত কোমরের দিকে তাকিয়ে আদিয়ান শুকনো ঢোক গিলে। মেঘের গোলাপি অধরের দিকে তাকায় আদিয়ান। তার সারা শরীর কেঁপে উঠে। মনের গহীনে শতখানিক নিষিদ্ধ বাসনা জেগে উঠে। আদিয়ান তার হাত মুষ্টিবদ্ধ করে নিজের মন আর শরীরকে নিয়ন্ত্রণ করে। বৃষ্টিছন পরিবেশে এমন শীতল আবহাওয়ার আদিয়ানের গরম লাগছে। আদিয়ান মেঘের থেকে চোখ সরিয়ে নেয়। মেঘ যদি কিছুক্ষণ এমন থাকে তবে হয়তো আদিয়ান নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারবে না। মেঘের সাথে হয়তো না। মেঘ তার ওয়াইফ হয় না। মেঘকে ছোঁয়ার বৈধতা আদিয়ানের নেই। আদিয়ান দ্রুত তার পরনের কোট খুলে ফেলে। এরপর অন্য পাশে মুখ করে মেঘের দিকে কোট এগিয়ে দিয়ে বলে, মেঘ, এই কোট শরীরে জড়িয়ে নাও। আদিয়ানের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়। হঠাৎ করে ভিজা কোট। আদিয়ান তার দিকে ভিজা কোট কেন এগিয়ে দিচ্ছে, আর ও অন্য পাশ কেন ঘুরে আছে? হঠাৎ মেঘের কি যেন মনে পড়ে। সে তার শাড়ির দিকে তাকায়। মেঘের চোখ খুলে পড়ার উপক্রম হয়। শাড়ির ভিতর দিয়ে তার সমস্ত শরীর দেখা যাচ্ছে। তবে কি আদিয়ান সেজন্য তাকে কোট আর অন্য পাশে? মেঘ আর ভাবতে পারছে না। তার এখন ভীষণ লজ্জা লাগছে। মেঘ দ্রুত আদিয়ানের হাত থেকে কোট নিয়ে পরে নেয়। মেঘ মাথা নিচু করে বলে, ধন্যবাদ। মেঘের কথা আদিয়ানের শুনে আদিয়ানের এখন কি বলা উচিত সে জানে না। তাই আদিয়ান বলে, মেঘ কাঁচুমাচু হয়ে সিটে বসে থাকে। আদিয়ান গাড়ি স্টার্ট দেয়। আদিয়ান একবার লুকিং গ্লাসে মেঘের মুখ দেখে এরপর দাঁত কটমট করে বলে, মেঘ, যদি আজ তুমি আমার ছাড়তি না হয়ে বউ হতে তবে বুঝতে আদিয়ান রেদওয়ানকে পাগল করার শাস্তি কি। ইউ উইল পে ফর ইট, মেঘ।